কেমন আছেন সবাই? আজকে তোমাদের পাঠ্য বইয়ের অন্য একটি সুন্দর কবিতা আবু জাফর উবাইদুল্লাহ রচিত আমি কিংবদন্তির কথা বলছি, এটি আলোচনা করতে যাচ্ছি। সবার আগে তোমাদের জানা দরকার কিংবদন্তি শব্দটির অর্থ আসলে কি। অনেকেই নিশ্চয় জানো, তারপরে বলছি। কিংবদন্তির আবিধানিক অর্থ হলো জনশ্রুতি। লোকমুখে যেসব শব্দ শুনে আসছি দীর্ঘদিন ধরে, সেগুলোই বিশ্বাস করি। ব্যাখ্যা যাওয়ার আগে জেনে নিই এই কবিতাটি কি নিয়ে রচিত। শিকড় সন্ধানী সচেতন মানুষের সর্বজনীন মুক্তির ঘোষণা। উপযোগ্য বিষয় কি? এই কবিতাটির উপযোগ্য বিষয় হলো বাঙালির হাজার বছরের ইতিহাস। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। কবি আমাদের পূর্বপুরুষের কথা বলছে, যারা বারবার নির্যাতিত হয়েছে জমিদার সম্প্রদায়ের হাতে। তার করতলে পলিমাটির সৌরভ ছিল। আমাদের পূর্বপুরুষেরা কৃষক ছিলেন, যারা চাষবাস করে জীবিকা নির্বাহ করতেন। তার পিঠে রক্ত দেওয়ার মতো ক্ষত ছিল। তার পূর্বপুরুষদের কতটা শোষণ করা হয়েছিল, নির্যাতিত করা হয়েছিল, তা এখানে বলা হয়েছে। তৎকালীন সময়ে জমিদাররা এই কৃষকদের, আমাদের পূর্বপুরুষদের নির্যাতিত নিপীড়ন চালিয়েছিলেন। তাদের পিঠে ক্ষত ছিল এবং নির্যাতিত করে রক্তাক্ত করা হতো। সেজন্যই কবি বলছেন যে তার পিঠে রক্ত দেওয়ার মতো ক্ষত ছিল এবং আমাদের পূর্বপুরুষেরা কৃষক ছিলেন, তাদেরকে নির্যাতন নিপীড়ন করে রক্তাক্ত করা হয়েছিল, সে কথা কবি এখানে বুঝিয়েছে। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। পূর্বপুরুষেরা পাহাড় অতিক্রান্ত করে জীবিকা নির্বাহ করতেন। অরণ্য এবং সাপদের কথা বলতেন। অরণ্য মানে বন, সাপদ মানে মাংসাশী প্রাণী, যে সকল প্রাণী মাংস খায়। পূর্বপুরুষেরা প্রকৃতি ও হিংস্র মাংসাশী প্রাণীর সাথে লড়াই করে জীবিকা নির্বাহ করতেন। পতিত জমি আবাদের কথা বলতেন। অসাধ্যকে সাধন করা, অসাধ্যকে সাধন করা। যে জমি চাষের যোগ্য নয়, আমাদের পূর্বপুরুষেরা সে জমিতেও চাষযোগ্য করে আবাদ করতেন। এই যে কবি এবং কবিতার কথা বলতে, কবিতা কি সে কথা পরের লাইনে ব্যাখ্যা করা হয়েছে। সবাই দেখো, জিহ্বার উচ্চারিত প্রতিটি শব্দ কবিতা। তাহলে কবিতা কি? জিহ্বায় উচ্চারিত প্রতিটি শব্দ কবিতা। যে কোনো পরিস্থিতিতে সত্য কথা বলা কবিতা। কর্ষিত জমির প্রতিটি শস্যকণা কবিতা। পরিশ্রমের ফসলের নাম কবিতা। যে কবিতা শুনতে জানে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে। যার ভিতরে স্বাধীনতার চেতনা নাই, সে কি করবে? সে ঝড়ের আর্তনাদ শুনবে, অর্থাৎ মহাবিপদের সম্মুখীন হবে। সেজন্য কবি বলেছেন যে যে কবিতা শুনতে জানে না, অর্থাৎ স্বাধীনতার চেতনা যার ভিতরে জাগ্রত হবে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে, অর্থাৎ মহাবিপদের সম্মুখীন হবে। যে কবিতা শুনতে জানে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। দিগন্তের অধিকার, স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার। যে পরিশ্রম করতে পারে না, তার মানসিক বিকাশ ঘটবে না। যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কৃতদাস থেকে যাবে। স্বাধীনতার চেতনা মানুষকে মুক্তির পথ দেখায়। যে কবিতা শুনতে জানে না, সে আজীবন গোলামি থেকে যাবে। যে কবিতা শুনতে জানে না, সে সারা জীবন অন্যের গোলামি থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। আমি বাস্তবতার কথা বলছি। এখানে স্বপ্নের কথা বলছি মানে কি? আমি বাস্তবতার কথা বলছি। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আলোকিত পৃথিবীর কথা বলছি, যেটার মধ্যে সব ধরনের সংকীর্ণতা থাকবে না। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবাহমান নদী যে সাঁতার জানে না, তাকেও ভাসিয়ে রাখে। আমি আমার জন্মভূমির কথা বলছি, বয়ে যা নদীর কথা বলছি। যে সাঁতার জানে না,
সংগ্রাম করতে জানে না। প্রবাহমান নদী সংগ্রামী চেতনার ধারণ করে টিকে থাকে। প্রবাহমান নদী, যে নদীতে স্রোত প্রবাহমান, সেখানে মানুষ যদি পড়ে যায়, তবু সে যদি চেষ্টা করে তাহলে সে জীবিত থাকতে পারবে, ভাসতে পারবে, তাহলে বিপদ থেকে রক্ষা পাবে। এই কথা দিয়ে কবি বুঝাইছেন যে আমাদেরকে পরিশ্রমী হতে হবে, তাহলে আমরা এই প্রবাহমান নদীর মতো আমাদেরকেও ভাসিয়ে রাখবে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। যে পরিশ্রম করতে পারে না সে জানে না যে নদীতে সাঁতার কাটাটা কত মজা, তা সে বুঝতে পারে না। কবিতা শুনতে জানে না সে মাছের সাথে খেলা করতে পারে না। কিন্তু যে সংগ্রামী চেতনা লালন করে না, যে বাঙালি জাতির ইতিহাস শুনতে পারে না, সে সুস্থ সুখী জীবনযাপন করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। যার কবিতা শোনার ক্ষমতা নেই সে মায়ের কোলে বসে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, অর্থাৎ আমার পূর্বপুরুষ যারা নির্যাতিত নিপীড়ন হয়েছেন আমি তাদের কথা বলছি। আমি বিচলিত স্নেহের কথা বলছি। এই বিচলিত মানে আপনজনদের উৎকণ্ঠা। গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। যে সকল বোনেরা গর্ভবতী ছিলেন তারাও যুদ্ধ দিয়ে মৃত্যুবরণ করেছে, আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়। দেশ মাতৃকার ভালোবাসা তুচ্ছ করে যুদ্ধে যেতে হয়। কবি বোঝাতে চেয়েছেন যে যারা ভালোবাসে যুদ্ধে গিয়েছেন, ভালোবাসা দিলে মা মারা যায়। এই যে কত মায়েরা সন্তানদেরকে যুদ্ধ পাঠাইছে, যুদ্ধ যেও তারা মারা গিয়েছেন, এই মায়েরা যদিও বেঁচে আছেন তবু তাদের আত্মা মরার মতোই বারবার স্মরণ করছে। সেজন্য বলা হয়েছে যে ভালোবাসা দিলে মা মরে যায়। মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। মায়ের ছেলেরা চলে যায়, এই মায়ের ছেলেরা দেশকে রক্ষা করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। কত ভাইয়েরা জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, যুদ্ধে গিয়েছে দেশকে রক্ষা করার জন্য। কবি বলছেন আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। অর্থাৎ কবিতা দেশ প্রেমের প্রতি, দেশ সন্তানের মায়া ত্যাগ করে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে দেশের জন্য মায়া ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে সে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে, দেশকে ভালোবেসে সে কখনোই যুদ্ধ যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে শরীরে যে তেজ, এই শরীরের তেজকে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আর পিঠে রক্ত দেওয়ার মতো ক্ষত ছিল, কারণ তিনি ক্রীতদাস ছিলেন। কবি আবার এই প্রথম কথাটাই আবার বলেছেন যে আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমার পূর্বপুরুষেরা এই এত জমিদারদের দ্বারা এত নির্যাতিত নিপীড়ন হয়েছিলেন, কবি সে কথা আবারও বলেছেন। তার পিঠে রক্ত দেবার মতো ক্ষত ছিল, তার পিঠে তাদেরকে চাবুক মেরে রক্তাক্ত করা হয়েছিল, কারণ তিনি ক্রীতদাস ছিলেন, তারা তাদের ক্রীতদাস ছিল। সে কারণেই তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, যে চাষাবাদ করবে এবং সে শস্য পাবে সে জীবনে সমৃদ্ধি লাভ করবে। যে মৎস্য পালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে। যে মাছ চাষ করে সে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতে পারে।
যে গাভীর চর্চা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। এই জননীর আশীর্বাদ মানে দেশের আশীর্বাদ। যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবর তাকে সশস্ত্র করবে। যে গাভী চাষ করবে গাভী তাকে দুধ মাংস অর্থ দিবে। যে যুদ্ধের প্রস্তুতি নেবে সে নিজেকে যুদ্ধ থেকে রক্ষা করতে পারবে। এই দীর্ঘদেহ মানে বাঙালিদেরকে বোঝানো হয়েছে। দীর্ঘদেহ পুত্রগণ, তিনি বাঙালিদেরকে বুঝেছেন, আমি তোমাদের বলছি। দীর্ঘদেহ পুত্রগণ বাঙালিদের বা কবি পরবর্তী প্রজন্মদের বোঝাতে চেয়েছেন যে আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি। কত বোনেরা জীবন দিয়েছে, মৃত্যুবরণ করেছে। ভাইয়ের যুদ্ধের কথা বলছি, ভাইয়েরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন দেশ রক্ষার জন্য। আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা, আমি আমার দেশকে ভালোবেসে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। কবি বলছেন যে আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবেসে এবং তাদের যে পরিশ্রম করার কথা তিনি বোঝাতে চেয়েছেন। ভালোবেসে আমি আমার পরিশ্রমের কথা বলছি। আমি কবি এবং কবিতার কথা বলছি। কবি আবার এই কবিতার সংজ্ঞা দিয়েছেন। কবি নিজেই বলেছেন আমি কবি এবং কবিতার কথা বলছি। কবিতা কি? সশস্ত্র সুন্দরের অভ্যুত্থান কবিতা। এই সশস্ত্র মানে কি? স্বাধীনতার যুদ্ধ। প্রয়োজনে তোমাদের দেশ রক্ষার জন্য, দেশের জন্য অস্ত্র ধরতে হবে। সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা। বীর পুরুষ ও দেশ রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, এটি একটি কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। অন্যায়ের বিরুদ্ধে কথা বলাই হলো কবিতা। রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। অত্যাচারীরা তোমাকে যখন রক্তাক্ত করবে তুমি তার প্রতিরোধ করবে, এটাও একটি কবিতা। আমি কি তার মতো কবিতার কথা বলতে পারবো? কবি এখানে ছন্দ প্রকাশ করেছেন যে আমি কি তার মতো কবিতার কথা বলতে পারবো, অর্থাৎ আমাদের পূর্বপুরুষের মতো যারা যে কাজ করেছিলেন সেটা কি আমরা করতে পারবো? আমি কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? এখানে কবি বোঝাতে চেয়েছেন যে আমি কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? আমি কি পূর্বপুরুষের মতো কথা, সংগ্রাম, স্বাধীনতার কথা বলতে পারবো? আমি কি মানব কল্যাণের কথা বলতে পারবো? আমি কি স্বাধীনতার কাজ করতে পারবো? আমি কি দেশের স্বাধীনতার জন্য, দেশের জন্য কাজ করতে পারবো? কবি এই যে এইসব বিষয় নিয়ে ছন্দ প্রকাশ করেছেন যে আমি আমার পূর্বপুরুষের মতো কাজ করতে পারবো কিনা। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ক্লাস যদি ভালো লাগে সবাই একে অপরকে শেয়ার করবেন। আর এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য আমি নিয়মিত একাদশ দ্বাদশ নতুন কারিকুলামে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ক্লাস আপলোড করি। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।